এই শুনছো, উঠে পড়ো, ভোর হয়ে গেছে। গরুগুলোকে বিচুলি দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে তাড়াতাড়ি রান্না করো। আমি আর একটু ঘুমিয়ে তারপর উঠবো, বুঝলে? আমার শরীরটা খুব খারাপ, সারা শরীরের বড্ড ব্যথা। এত কাজ করার তো অভ্যেস নেই। আমি একটু পরেই উঠে রান্না করে দেব, তারপর একে একে সব কাজ করে নেব। বাবাকে তো জানো, সময় মতো কাজ শেষ না হলে বাড়ি মাথায় তুলবে। আরে যাও, আমাকে আর একটু ঘুমাতে দাও না। আচ্ছা ঠিক আছে। শীত প্রায় পড়েই গেছে, পানি কি ঠান্ডা! ইস, আমি যদি পুকুরের পানি হতাম তাহলে কতই না ভালো হতো। আমার তো তখন এত কাজ করতে হতো না, 10 জনের কাজ আমায় একাই করতে হয়। তবুও পান থেকে চুন খসলে বাবা কথা শোনাতে চারে না। গরিবের মেয়েদের বাবা মা কেন বড় ঘরে বিয়ে দেয়? এত কথা বলে আর কি হবে? যাই, বাড়ি ফিরে যাই, নয়তো আবার রান্না করতে দেরি হয়ে যাবে। এ কি গো, সকাল 7টা বেজে গেছে, এখনো খাবার পেলাম না। বলি, সূর্য মাথায় উঠলে তবে কি মাঠে যাব নাকি? না না, আমার রান্না হয়েই গেছে, তোমরা খেতে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তাই এত খাবার কেন রান্না করছো? 3 জন মানুষ এক বেলায় এত খাবার খেতে পারে নাকি? না গো, ঘরে নতুন ধান এসেছে, সারাদিন ধান শুকাতে হবে, তারপর দুপুরের খাবার একসাথে রান্না করেছি। আর আমার বাবা এমন মাছের তরকারি খেতে খুব ভালোবাসে। যদি মাঠে যাওয়ার পথে আমার বাবাকে একটু তরকারি দিয়ে যাও, বাবা আমার বড্ড খুশি হবে। এসব তুমি কি বলছো? 2 দিন হলো তুমি এ বাড়িতে এসেছো, এখন সব বাবার বাড়িতে পাঠিয়ে আমাদের ধ্বংস করতে চাচ্ছ? শোনো, এমন কথা আর কখনো যেন আমি না শুনি। ঠিক আছে, আর বলবো না। আমাদের সংসারে প্রতিবেলায় রান্না প্রতিবেলাতেই হয়, গরম খাবার ছাড়া আমরা খেতে পারি না। দুপুরে তাড়াতাড়ি রান্না করে আমাকে মাঠে খাবার দিতে যাবে, মনে থাকে যেন। ইস, কি বিশ্রী! বলি, রান্নার সময় তোমার মন কোথায় থাকে? এই বিষাদ খাবার তো গরুতেও খাবে না। কেন বাবা, খাবার তো মজাই হয়েছে। কতদিন এমন মাছের তরকারি পাতে পড়েনি। তুমি স্বাদের কি বোঝো? হ্যাঁ, সারাদিন মাঠ আর গরুদের সাথে সময় কাটিয়ে তুমিও তাদের মতো হয়ে গেছো। নয়তো বাবার ওপর কথা বলার সাহস তুমি কোথায় পেলে? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে আব্বা। এই বউ, তুমি মন দিয়ে কাজ করবে আর আমার খাবার নিয়ে মাঠে আসবে। আমি এখনই চললাম। যাও, আমাকে 2টো ডিম ভাজি ভেজে দাও। এসব দিয়ে একদম খেতে পারছি না আমি। আমি তো সবে খাবারে হাত দিলাম বাবা, পাতির ভাত ফেলে গেলে শুনেছি সংসারে অমঙ্গল হয়। যে অলক্ষী ঘরে তুলেছি, তাতে ঘরে বেশি দিন মনে হয় লক্ষ্মী থাকবে না। যার মা মাঠে গরু চড়ায় আর বাবা ঘরে বসে ধান ভাঙে, তার মেয়ে কেমন সেটা আমার আগেই বোঝার দরকার ছিল। এখন যাও, আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো। বাবাকে তো জিজ্ঞেস করা হলো না হাঁসের ডিম খাবে নাকি মুরগির ডিম। কি যে করি, আবার জিজ্ঞেস করব? না থাক বাবা, যদি আবার রেগে যায় তবে আমি একটা মুরগির ডিম আর একটা হাঁসের ডিম ভেজে নিয়ে যাই। বাড়ির বউদের একটু চাপে না রাখলে 2 দিন পর মাথায় উঠে বসবে। মেয়েটা রাধে ভালো, স্বাদ চড়ে না আর কাটেও না, তাই তো এমন মেয়ে ঘরে এনেছি। বাবা, কি হয়েছে বলো? আকাশ তো বড্ড মেঘলা, ধান শুকোতে দিয়েছি। আপনি যদি আপনার ছেলের খাবারটা নিয়ে মাঠে যান তবে খুব ভালো হতো বাবা, তবে আমি এই দিকটা সময় মতো সামলে নিতে পারতাম।
তোমার সাহস তো কম নয় বৌমা। তুমি আমাকে কাজ করার আদেশ দাও, আমাকে খাবার বেড়ে দাও, তারপর খাবার নিয়ে মাঠে যাবে, বুঝলে? এই যে শুনছো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ওগো শুনছো? শুনে আর কি হবে, বেলা গড়িয়ে বিকেল হতে চলল, এখন এনেছো দুপুরের খাবার। নিয়ে যাও, আমি খাবার খাবো না, একবারে রাতে খাবো আমি। সব গুছিয়ে আসতে একটু দেরি হয়ে গেল গো। তোমার পছন্দের বটি চচ্চড়ি আর মুরগির ঝোল আছে, খেয়ে দেখো, ভালো লাগবে। আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, খোলাতে ধানগুলো শুকোতে দিয়ে এসেছি। খিদের কষ্ট আমাকে কেন দিলে, তা কি আমি বুঝি না? তোমার বাবার জন্য খাবার না এনে তো আমি অপরাধ করেছি। যেমন বাপ তার তেমন মেয়ে। তুমি খেয়ে নাও, আমি বাড়ি যাই। আকাশের অবস্থা তো ভালো না, ধানগুলো তো ঘরে তুলতে হবে। আমার খাওয়া হবে, তারপর এই বাসনগুলো নিয়ে তুমি ঘরে যাবে। আমি পথের মধ্যে বাসন নিয়ে যেতে পারবো না। বড্ড হাঁপিয়ে গেছি, ধানগুলো তো ভিজেই গেল, আর আমিও ভিজে গেলাম। ভেজা ধান তুলে রাখলাম, কিন্তু কাল কড়া রোদে শুকাতে না পারলে যে ধানগুলো সব পচে যাবে। পচবেই তো, যে অলক্ষণে মেয়ে ঘরে এনেছি আমার সংসারের হাড়ির হাল করে ছাড়বে। দুপুরের বাসি বাসনগুলো এখনো পড়ে আছে, এটাও জানে না এটো বাসন ফেলে রাখতে নেই। ও জানবে কেমন করে, ও জানবে কেমন করে? ওদের ঘরে তো কলা পাতায় খাবার খায়, বাসন ধোয়ার বালাই নাই, জোটেও সব আমার কপালে। আমি বাসনগুলো ধুয়ে এক্ষুনি নিয়ে আসছি। সে যাও, তবে দেখো কাজ ফেলে পুকুর পাড়ে গল্প করতে বসো না। রাতের রান্না করতে হবে, রাতে কিন্তু মুড়ি ঘন্ট চাই, সাথে ডাল আর ঝরঝরে আলু ভাজাও লাগবে কিন্তু। সারা দিন সংসারের এত কাজ করি, তবুও কারো এতটুকু মন পাই না। জানি না কবে এই সংসার থেকে মুক্তি মিলবে আমার। ভেজা শরীরে থাকতে থাকতে কাঁপুনি দিচ্ছে, শরীরটা আর চলছে না। সারাদিন তাতে কুটোটিও কাটা হয়নি। যাই, দুপুরে একটু ভাত আর মাংসের তরকারি আছে, ওটুকু দিয়ে একটু খেয়ে নি। আরে বাপরে, সংসার ভেসে যায়, মহারানী আয়েশ করে পায়েস খাচ্ছেন। তা আপনার কি আর কিছু লাগবে নাকি? না মানে একটু খাবার পানি, একটু হাত পাখার বাতাস, বলুন না কি চাই। এই দাস হাজির আপনার হুকুমের তামিল করতে। আজ তোমার আবার কি হলো? এমন করে কথা বলছো কেন? তো কি করে কথা বলবো বলো? নিজের খাবারের কথা তো ঠিকই মনে থাকে, গরুগুলোকে যে খাওয়াতে হবে সে খেয়াল তোমার আছে? আমি খেয়েই তো গরুর খাবার দিতে যেতাম। আসলে ধান তোলার পর থেকে আমি একটু বসার সময় পাইনি গো, সারাদিন কিছু খাওয়াও হয়নি। তুমি একদিন না খেলে দেশ অশুদ্ধ হয়ে যাবে না, কিন্তু গরুগুলো ঠিক মতো খেতে না পারলে দুধ দেবে না। দুধ বিক্রির টাকায় ভেবেছি আরো কিছু গরু কিনবো। কোথায় আমাকে সাহায্য করবে তা না, উনি নিজের কথা ভাবছেন। সংসারে এত নিজের কথা ভাবলে চলবে না। আমি এক্ষুনি যাচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। ধানগুলো এত ভিজেছে কেন? ধান নষ্ট হলে টাকা কে দেবে? একটা টাকা আনার মুরদ নেই, শুধু অপচয় আর অপচয়। আপনি রাগ করবেন না, অবেলায় বৃষ্টি এসেছিল তো, রাতে অনেক রান্না করতে হবে। বলছিলাম কি, আপনি যদি গরুগুলোকে খেতে দেন, সারাদিন পর খাবার খেয়ে আমি আর দাঁড়াতে পারছি না। তা পারবে কেন? আলসে মেয়ে একটা, কোনো কাজ গুছিয়ে করতে জানে না। আমি কি রাখাল নাকি যে গরুকে খেতে দেব? এসব তোমার কাজ, নয়তো খামাখা একজনকে কেন আনবো বসিয়ে বসিয়ে খাওয়াতে? বাড়িতে এত কাজ আমি কি করে একা সামলাবো? বাড়িতে যদি একটা রাখাল রাখেন তাহলে খুব ভালো হয়, অন্তত একটা কাজ কমে যেত। আমার কি বুদ্ধি নেই? তোমার বুদ্ধিতে আমার চলতে হবে। রাখাল রাখবো কেন? আবার আরেকটা পেট, আমরা তো রাজার বংশ নই। যাও,
আহ্লাদ না করে সব কাজ সেরে ফেলো, যাও। যাক বাবা, আজকের মতো একটু বিশ্রাম পাওয়া গেল। বিধাতা, কালকের দিনটা একটু দেরিতে দিও, নয়তো আমাকে আরো দ্রুত কাজ করার শক্তি দিও। প্রতিদিন এত কথা শুনতে আমার একদম ভাল লাগে না। আমাকে এক খিল্লি পান সাজিয়ে দাও, এলাচ আর কালো জিরা দিয়ে সাজিও কেমন? খাওয়ার পর পান না খেলে ভালো ঘুম হয় না। আপনি ঘরে যান, আমি পান সাজিয়ে দিচ্ছি। বিছানায় বসে কে পান সাজায়? তোমার কি কোনো কালেই বুদ্ধি হবে না নাকি? বাবা পান চাইলেন, তুমি যাও না, বাবাকে পানটা দিয়ে এসো। আমার বৃষ্টির পানি মাথায় পড়েছে বলে মাথাটা তুলতে কষ্ট হচ্ছে। বাবা কি পানটা আমার কাছ থেকে চেয়েছেন? এই 1 মাস হলো তুমি এ বাড়িতে এসেছো, তাতেই বাবাকে অবহেলা করছো। যাও, বাবাকে পান দিয়ে আসো। আর হ্যাঁ, ঘরে খাবার জন্য পানি নিয়ে এসো। কিন্তু ঘরের পানিও তো তুমি খাও না, প্রতিদিন বাসি পানি ফেলে দিতে হয়। তর্ক করো না। রাতে আমার পানির পিপাসা পেলে আমি কি পানির জন্য পুকুরে যাব নাকি? যাও যাও, কথায় কথা বাড়ে। সারাদিন অনেক ধকল গেছে, আমার বড্ড ঘুম পাচ্ছে। আমি ঘুমালাম। হায় রে মানুষ, সকলের ঘুম পায়, শুধু আমারই ঘুম পেতে নেই। কাজের লোকের চেয়েও কি আমার মান এত কম? কি রে অনু, কেমন আছিস বুবু? ও বুড়ি দিদা, তা তুমি কেমন আছো? কখন এলে? বসো না। বললি না তো কেমন আছিস? সোনার প্রতিমা মলিন হয়েছে, মুখে আর কি দরকার বলার? এত দেখে তোর বাবা কেন যে এ বাড়িতে বিয়ে দিল? বাপ ছেলে একটাও মানুষ নয়, শুধু টাকা চেনে এরা, মানুষের কোনো মূল্য নেই। বাবা আমার কেমন আছে গো দিদা? বাবাকে দেখতে বড্ড ইচ্ছে করে। তুই কিছু জানিস না? কি ব্যাপারে গো? তোর বাবা এসেছিল তোকে দেখতে, তোর শ্বশুর তাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। মনের দুঃখে তোর বাবা দূর গ্রামে কাজে গেছে, কবে ফিরবে তা কেউ জানে না। তাই বলে বাবা আমায় না বলে চলে গেল? বাবা চেয়েছিল আমি দুবেলা মাছ ভাত আর মোটা কাপড় পরে থাকি, বাবা তো তা না দেখেই চলে গেল। আমি কত সুখে আছি তা একবারও দেখলো না। মন খারাপ করিস না, যে সয় সেই রয়। আমি যাই রে, এই পথে এলে তোকে আবার দেখে যাব। এমনই কপাল আমার, তোমার মতো অসহায়কে যে দুটো খাবার দেব সেই ক্ষমতাও আমার নেই। তুমি বসো, আমি কটা চাল এনে দিচ্ছি তোমায়, তুমি ফুটিয়ে খেও। না রে, তোর কিপ্টে শ্বশুর জানতে পারলে তোরই বিপদ হবে। বাহ বৌমা, যে বাড়িতে খাচ্ছ থাকছ, পরের কাছে আবার সেটারই বদনাম করছ। বাহ। না না বাবা, আমি কিচ্ছু বলিনি। আজ তোমার হচ্ছে, আজ তোমার খাওয়া বন্ধ। আর এ কেমন কাপড় ধুয়েছ তুমি? একটাও পরিষ্কার হয়নি, হবে কি করে? কাজে মন না থাকলে তো হবেই না। যাও যাও, আবার ধুয়ে নিয়ে আসো ভালো করে, যাও। আর এই যে বুড়ি, আমার বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে আর কোনোদিন না দেখা যায়, কথাটা মনে রেখো। তোমার সীমানায় আসতে আমার বইই গেছে, মানুষ নও তোমরা। এখানে এটা কিসের গাছ? পাতাগুলো দেখে তো পেঁপে পাতার মতো মনে হচ্ছে, কিন্তু এমন অদ্ভুত সুন্দর। পথে কি ফেলে গেল? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি বরং এটাকে আমার বাড়িতে নিয়ে যাই, এটা সব সময় চোখের সামনে থাকবে, রান্নাঘরের সামনে লাগিয়ে রাখবো,
সব দুঃখের কথা বলার মতো সই হলো। বউ, ও বউ, হ্যাঁ বলো না। তোমার সাহস তো কম নয়। তুমি অন্যের কাছে বাড়ির নামে বদনাম করো। আজ তোমার একদিন কি আমার একদিন। আমি কাউকে কিচ্ছু বলিনি গো, তবুও বাবা আমাকে শাস্তি দিয়েছে, সারাদিন কিচ্ছুটি খেতে পারবো না। তুমি আবার নতুন করে কি শাস্তি দেবে? বাপের বাড়ি পাঠিয়ে দেব, তারও তো কোনো উপায় নেই। ধুর, যাও যাও যাও, তাড়াতাড়ি রান্না করে খেতে দাও। আজ বেশ কষিয়ে মাংস রান্না করবে, কেমন? বেশ, তাই হবে। এক রাতে পেঁপেটা এত বড় হয়ে গেল, হবে না কেন? আমি না খেয়ে থাকলে তো পেঁপে গাছের নিচে পানি দিতে কখনো ভুলিনি। সারাদিন গাছের সাথে এত কিসের কথা? কোনো কাজ নেই তোমার? এতদিন হলো এ বাড়িতে আছো, তবুও বাড়ির হালচাল কেমন তা শিখলে না। আপনার কিছু লাগবে বাবা? এই কাপড়টা ধুয়ে নিয়ে শুকাতে দাও। কাল আমি পাশের গ্রামে যাব। দেখো, কাপড় যেন নতুনের মতো চকচক করে। এটা আমার শ্বশুরের দেওয়া একমাত্র উপহার। ঠিক আছে। পেঁপেটা তো বেশ, এটাকে একদিন রান্না করো। মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করলে আহ! বাবা, গাছটা তো আমি লাগিয়েছি, কখনো জানতে চেয়েছেন আমি আসলে পেঁপেটা কি করতে চাই? কি আর করতে চাইবে? তোমার ওই হাবাতে বাবাকে দিতে চাইবে, তাই না? তাকে আর কোথায় পাবে? সে তো দূর গ্রামে গেছে দুঃখ দূর করতে। শোনো বৌমা, আমরা রোজগার করি, তাই সংসার আমাদের কথাই শেষ কথা, বুঝলে? যদি কোনোদিন আমাদের অর্থ সম্পদ এনে দিতে পারো, সেদিন তুমি যা বলবে আমরা তাই করব, বুঝলে? ও বুড়ি দিদা, কেমন আছো গো তুমি? কতদিন পর দেখলাম। আমার আর থাকা, আমি তোর জন্যই অপেক্ষা করছি অনু। তোর বাবা ফিরে এসেছে, বড্ড শরীর খারাপ তার, তাকে সেবা করার তো কেউ নেই। তুই একটিবার চল, কটা দিন দেখাশোনা করবি, আর যদি পারিস বৈদ্যি ডেকে সেবা করাস। তুই ছাড়া তোর বাবার আর কে আছে বল? সব আমার আছে বুড়ি দিদা, কিন্তু কিছুই সে আমার নয়। তবু চেষ্টা করে দেখি, সৌদি যেতে দেয়। আমি এখন যাই রে অনু, তোর শ্বশুর বাড়ির লোকেরা দেখলে আবার দুটো কথা শোনাবে। ভালো থাকিস। বউ, খাবার হয়েছে, খেতে দাও। খেয়ে জমিতে যেতে হবে, আজ সেচ দেব, বুঝলে? আসতে দেরি হবে। রান্না হয়ে গেছে, এক্ষুনি খেতে দিচ্ছি। তুমি কাঁদছো কেন? চোখে উনুনের ধোয়া লেগেছে? তুমি পারো, কবে থেকে রান্না করছো, এখনো অভ্যেস করতে পারলে না। আমাকে কটা দিনের জন্য বাপের ভিটায় যেতে দেবে? আমার বাবার জন্য মনটা বড্ড কাঁদছে, বাবার শরীরটাও ভালো না। পাগল নাকি তুমি? বড় গরুটার বাচ্চা হবে, কদিন পর ফসল ঘরে তুলবো, কোথাও যাওয়া হবে না। আমাকে যা বলেছো বলেছই, বাবাকে যেন বলতে যেও না। আমি বসছি, তুমি খাবার নিয়ে এসো। পেঁপে গাছ না হয়ে তুই টাকার গাছ হতে পারলি না? কটা টাকা হাতে গুছে দিলে তো সংসার আর সংসারের মানুষগুলো আমার হতো। কেঁদো না অনু, আমি তো আছি। কে কে কথা বললো? আমি গো, আমি তোমার আদুরে পেঁপে গাছ। এই পেঁপে বছরে একবারই ফলবে, আর সেই পেঁপে তোমার ভাগ্য বদলে দেবে। তবে সাবধান, কেউ তোমায় কষ্ট দিলে আর পেঁপে ফলবে না। কি বলছোটা কি? একটা পেঁপে কি করবে জানো? আমার বাবার জন্য মনটা কেমন যেন করছে।
যদি তার চিকিৎসা করাতে পারতাম। সব পারবে, তুমি এই পেঁপেটা পেরে নাও আর কেটে দেখো না কি হয়। আজ থেকে তুমি হবে রানী, সকলে তোমার দাস, কারণ ওরা কেবল টাকার গোলাম। তোমার কথার মানে আমি কিছু বুঝতে পারছি না। আমি হলাম জাদুর পেঁপে গাছ, আমার পেঁপে শুধু চাষি বউয়ের। তোমার দুঃখ দূর হোক, এবার সুখে দিন কাটাও। বাবা, আপনি যে সকালে বললেন আমি সংসারে টাকা দিতে পারলে এই সংসার আমার কথাই চলবে। আমি যদি টাকার বদলে হিরে দিই তবে কি করবেন? কি সব বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? যাও যাও, খাবার দাও। বাবা বলুন, কি করবেন? সারাদিন আমায় এত পরিশ্রম করতে হবে না, বলুন। আমি যা চাইবো তাই হবে তো? হ্যাঁ হবে। দাও দেখি কেমন করে হিরে দিতে পারো। সোনাই চোখে দেখেছো কিনা সন্দেহ, এসেছে আবার হীরের খবর দিতে। হীরে আর কাচের তফাৎ বোঝো? এই দেখুন বাবা, একদম খাঁটি হিরে আমার পেঁপে গাছ দিয়েছে। এই পেঁপে আমার। এই পেঁপে গাছ আমায় কথা দিয়েছে প্রতি বছর আমাকে একটি করে পেঁপে দিবে, তাও হিরে ভর্তি। তবে কেউ আমায় দুঃখ দিতে পারবে না। আমি দুঃখ পেলে পেঁপে গাছে আর পেঁপে ফুলবে না। আরে বাপারে, এ তো হিরে! এবার তো আমরা আরো ধনী হয়ে যাব। না না না, আমরা তোমাকে আর কখনো দুঃখ দেব না। তুমি দুঃখ পাও এমন আর কোনো কাজও করব না। তুমি শুধু বসে বসে হুকুম করবে। আরে বৌমা, তুমি দাঁড়িয়ে কেন? বসে কথা বলো না। এই বোকা ছেলে, বাতাস কর আমার বৌমাকে। তুমি বসো না বউ, বলো বলো তোমার কি চাই? আমার বাবা অসুস্থ, আমি চাই বাবাকে বৈদ্যে দিয়ে চিকিৎসা করানো হোক, সাথে আমার বাবার খাওয়া পড়ার দায়িত্ব নিতে হবে। আবার বাপের বাড়ি? না মানে তোমার কোনো কাকা বা ফুপু থাকলেও তো বলতে পারো নাকি? আজই আমি লোক পাঠাচ্ছি, তুমি একদম ভেবো না। তুমি ঘরে যাও বৌমা, আমি সব ব্যবস্থা করছি, কেমন? অনু, তুমি এসেছো পরিদিতা? আমার বাবা কেমন আছে? খুব ভালো আছে রে। আহা, কপাল করে তোর বাবা তোর মতো পেয়ে পেয়েছে। সুখে থাক তুই। ও আপনি আপনি তো অনুর বাবার গ্রামের লোক। খেয়ে যাবেন, কেমন? বাহ, খুব ভালো। তা দাও, একটা পথ পেলাম, আজ নিশ্চয়ই খেয়ে যাব। ভাগ্যিস চাষি বউ গাছটি পেয়েছিল। চাষি বউয়ের পেঁপে তার ভাগ্য ফেরালো। আরে বাহ, আমার পেঁপে গাছে নতুন পেঁপে ধরেছে। তোমাকে ধন্যবাদ পেঁপে গাছ। নিধারামপুর গ্রামে রমেশ আর রামু নামে দুই ভাই থাকত। তাদের দুজনেরই ভাতের হোটেল ছিল। তারা দুজনেই অনেক সৎ এবং ভালো মানুষ। একদিন রমেশকে তার ছোট ভাই রামু বলতে লাগলো, হ্যাঁ, আমাদের ভাতের হোটেল কেমন চলছে বলো তো দেখি। কি আর বলবো বল, একা হাতে তো আর পেরে উঠছি না রে। আর খদ্দেরও তেমন একটা আসে না। আসলে সামনে সোহাগ ভাইয়ের ভাতের হোটেল হওয়াতে তার সাথে টক্কর দিতে পারছি না। তোমাকে টক্কর দিতে কে বলেছে শুনি? তুমি কেন টক্কর দেবে তার সাথে? তুমি তোমার ভাতের হোটেল তোমার মতো ব্যবসা করবে, তোমার খদ্দেরকে তুমি খুশি করবে। কারো সাথে টক্কর দেওয়া লাগবে না, কোনো প্রয়োজন নেই তাতে। আরে আমার ভাতের হোটেলে কি বা পাওয়া যায় বল? শুধু মাছ, মাংস, ডিম, সবজি, ভাত, এগুলো দিয়ে কি আর ব্যবসা করা যায় বল? আচ্ছা, সোহাগদার ভাতের হোটেলে কি কি তরকারি রাখে সে? অনেক রকমের তরকারি পাওয়া যায় তার দোকানে। মাছ, মাংস, ডিম, শীতের সবজি তো বটেই, তার সাথে মাঝে মাঝে অনেক কিছুই হয়। এই কারণে আমার তুলনায় সোহাগদার ভাতের হোটেলের খরিদ্দার অনেক বেশি হয়, বুঝলি? তাহলে তুমি এমন কিছু একটা করো যাতে সুমনদার ভাতের হোটেলে সেটা পাওয়া না যায়। কিন্তু কোন খাবারটা করলে খদ্দের আমার দোকানে আসবে সেটাই তো বুঝছি না রে আমি। আচ্ছা শোনো না, আমাদের গ্রামের কোনো ভাতের হোটেলে তো
কুমড়ার বড়ির তরকারি পাওয়া যায় না। আমরা যদি কুমড়ার বড়ির তরকারি বিক্রি করি তাহলে কেমন হবে বলো তো? তা কথাটা মন্দ বলিসনি। আমাদের গ্রামে এখনো পর্যন্ত তো কুমড়ার বড়ির তরকারির হোটেল নেই রে, আর কেউ করেওনি। তাহলে আমরা যদি কুমড়ার বড়ির তরকারি হোটেলে করি তাহলে সেটা একটা নতুনত্ব খাবার হবে। আমার বিশ্বাস এই গ্রামের লোকেরা অনেক পছন্দ করবে। হ্যাঁ, এজন্যই তো বলছি আমি এ কথা। আচ্ছা, তাহলে কুমড়ার বড়ি বানানোর জন্য যা যা লাগবে ওইগুলো লিখে দাও। আমি বাজার থেকে সবকিছু এনে দেব, কেমন? আচ্ছা আচ্ছা। ওইদিকে সাগরদার হোটেলে আসুন আসুন, খেয়ে যান, গরম গরম ভাত খেয়ে যান। অল্প মূল্যে ভাত খেয়ে তারপর নিয়ে যান। একবার খাবেন তো বারবার ইচ্ছে করবে। আসুন আসুন, শাক, ডিম, সবজি যা চাবেন তাই পাবেন। আসুন আসুন, খেয়ে যান এবং নিয়েও যান। আসুন। এই হরিশ, একটু কথা শুনে যা তো। হ্যাঁ বাবু, কি বলবেন বলুন। আজকের ভাতের সাথে কালকে বেঁচে যাওয়া ভাতগুলো মিলিয়ে দিয়েছিস তো? হ্যাঁ বাবু, সে কথা কি আবার বলতে হবে নাকি? কালকের ভাতগুলো মিশিয়ে দিয়েছি। খদ্দের বাসি ভাত খাচ্ছে নাকি টাটকা ভাত খাচ্ছে সেটার বুঝতে পারবে না। ঠিক আছে, এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা ভালোই চলবে রে। আমাদের মুনাফাও দ্বিগুণ হবে। কিরে হরিশ, কি হলো বাবু? রমেশ আর রামুর ভাতের হোটেল বন্ধ করে কেন রেখেছে? ভাতের হোটেল বন্ধ না করে কি করবে বলুন? ওদের তো মুনাফাই হয় না ব্যবসায়। ওদের ভাতের দোকানে কি বেশি খদ্দের চাই নাকি? কি বলছিস তুই, সত্যিটা কি? হ্যাঁ বাবু, হ্যাঁ। আরে যাক, তাহলে ভালোই হয়েছে। এই গ্রামে আর একটাই ভাতের দোকান, সেটা হলো আমাদের। সমস্ত খদ্দের আমার কাছেই আসবে এখন থেকে। আমি আরো বেশি বেশি ভাত বিক্রি করতে পারবো। হ্যাঁ বাবু, ঠিকই বলেছেন। আর যদি সেই ভাত বেঁচে যায় তাহলে সেগুলো পরের দিন আবার বিক্রি করবো। খদ্দেররা ভাত না খেয়েও যেতেও পারবে না, কারণ তাদের কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই। হ্যাঁ বাবু, আপনি যা বলেছেন। এবার আমি যাই বাবু, খদ্দেরের কিছু লাগবে নাকি দেখি। ঠিক আছে, তুই এখন যা, কেমন? ওইদিকে জমিদারের কাছে সাগর বলতে লাগলো, তা জমিদার বাবু, কালকে রাতের বৃষ্টিতে আমার কিছু হোটেলের খাবার খেতে ইচ্ছে করছে, সুস্বাদু খাবার। ও আচ্ছা, তা বলে ফেলো দেখি, কি ইচ্ছে করছিল তোমার, আমি একটু শুনি। প্রায় প্রতিদিন একই তরকারি খেয়ে বিরক্ত লাগছে, এজন্য একটু ভিন্ন তরকারি খেতে ইচ্ছে করছে। তাহলে তো ভাতের হোটেলে গিয়েই দেখতে পারিস ভিন্ন রকমের তরকারি পাস কিনা। ওগুলো খেয়ে আসতে পারিস তো নাকি? না মানে বাবু, আমি আপনাকে ছাড়া কিভাবে খেতে যাই বলুন? একা যাওয়ার কোনো মানেই হয় না বাবু। হ্যাঁ, তা তো বটেই। আর তরকারির টাকাটা ওটা যে আমাকেও দিতে হয়। তোমার সাথে যেতে তো ভালো লাগবেই। মানে বাবু, ওই আর কি। ঠিক আছে, বুঝেছি। তোর যখন ইচ্ছে করছে চল না একদিন। আজ না হলে কালকে আমরা সোহাগের ভাতের হোটেলে গিয়ে খেয়ে আসবো। বলি কেন ভাতের হোটেলে গিয়ে ভাত খাবে কেন? বাড়িতেই তো ভাত বানানো হয়, ওগুলো খেয়েই দেখো না। আমার হাতের রান্না কি এতই খারাপ? আরে শুনবে তো গিন্নি, কি হয়েছে? এই সাগরের নাকি হোটেলের ভাত খেতে ইচ্ছে করছে, আর সেজন্যই তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। ও আচ্ছা, তাই বলো। তা সাগর, তুমি শুধু একাই যাবে না আমাকেও নিয়ে যাবে? আরে গিন্নিমা, আমি বাবুকে বলেছি আপনাকে নিয়ে যেতে, কিন্তু বাবু বলল আপনাকে নেবে না। আপনি নাকি এটা ওটা বায়না করবেন, তাই নেবে না। আরে রে 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 রে, কি রে সাগর,
তুই দল বদল করে ফেললি, কি বদমাস রে বাবা! আমাকে শুধু শুধু ফাঁসাচ্ছিস। ওগো গিন্নি, তুমি বিশ্বাস করো, এমন কথা আমি কখনো বলিনি। আমার এসব কথা বলে কি লাভ বলো তো? তার মানে তোমাদের সাথে আমাকে নিয়ে যাচ্ছ, তাই না? একদম ঠিক ধরেছেন গিন্নিমা, আপনি কোনো চিন্তা করবেন না। ওইদিকে রমেশকে রামু বলল, আমি ভাবছি আমিও তোমার সাথে তোমার ভাতের হোটেলে সাহায্য করব। হ্যাঁ, সেটা হলে তো ভালোই হয়। দুজনে মিলে সারাদিন ভাতের হোটেলে ব্যবসা করব। তুই কুমড়ার বড়ি রান্না করে দিবি আর আমি খদ্দের সামলাবো, কেমন? কুমড়োর বড়ি রান্নার জন্য যেগুলো লাগবে লিখে দিয়েছিলাম, সেগুলো বাজার থেকে ঠিক মতো এনেছো তো? হ্যাঁ, একদম। সেটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, যা বলেছিলি আমি তাই এনেছি। তা দোকানদারকে সব টাকা দিয়ে এসেছো নাকি কিছু বাকি আছে? টাকা কিছু দিয়েছি আর বলেছি বাকি টাকা পরে দেব। ও কোনো সমস্যা করবে না তো পরে? না না না, দোকানদার আমাকে চেনে। ও আচ্ছা, তোমার হোটেলে পরিষ্কার করার জিনিস আছে তো? ও আমি তোর বলবার আগেই পরিষ্কার করে এসেছি। বেশ, তাহলে ভালোই হলো। আমরা তাহলে কালই আমাদের দুই ভাইয়ের ভাতের হোটেল খুলে ফেলি, কেমন? বাহ, তুই তো দেখছি আমাদের হোটেলের নামও ঠিক করে ফেলেছিস। দুই ভাইয়ের হোটেল, বাহ, অনেক সুন্দর নাম তো। শুধু তরকারি সুন্দর হলে হবে না তো, হোটেলের নামও সুন্দর হতে হবে। তোর মাথায় এত বুদ্ধি আমি ভাবতে পারিনি। আমি ভাবছি তোকে এতদিন সহকারী কেন করিনি। ছোট ভাইয়ের কথা শুনে এতদিন উন্নতি করতে, এজন্য এতদিন আমার কথা শোনোনি। না রে, এটা আমার খুব বড় ভুল হয়েছে রে। পরের দিন সকালে আসুন আসুন, খেয়ে যান, গরম গরম কুমড়া বড়ির তরকারি খেয়ে যান, ভাত দিয়ে খেয়ে যান। একদম অল্প মূল্যের দারুণ স্বাদের কুমড়া বড়ির তরকারি না খেলে কিন্তু পস্তাবেন। আমাদের গ্রামের একমাত্র দোকান। আসেন আসেন, খেয়ে যান, খেয়ে যান, তাড়াতাড়ি খেয়ে যান, গরম গরম। বলো কি গো রমেশ দা? আরে রমেশ দা, তুমি তাইলে এই গ্রামে ভাতের হোটেল খুলে দিলা নাকি? হ্যাঁ দাদা, আপনি আসুন, একবার খেয়ে দেখুন কুমড়া বড়ির তরকারি কেমন খেতে। সে তো আসতে হইবই বটে, নাই সে কি কোনো উপায় আছে নাকি? আমাদের তো অনেক দিনের শখ, আমাদের গ্রামে একটা কুমড়া বড়ির তরকারির হোটেল হইব। আজকে যখন হাতের কাছে পাইছি তখন অবশ্যই আসমু। হ্যাঁ দাদা, আমি আশা করছি কুমড়া বড়ির তরকারি দিয়ে ভাত খেলে আপনারাও খুশি হবেন। তা রমেশ দাদা, এর দাম তুমি কত করে রাখতাছো? বেশি না দাদা, মাত্র 50 টাকা। আরে বাবা বাবা, আমার জন্য এক প্লেট দাও, খাইয়া দেখি কেমন হইছে। আপনি আসুন, ভেতরে বসুন, আমি দিচ্ছি। বাহ বাহ বাহ, কি মজা! এই কুমড়া বড়ির তরকারি কে রান্না করছে, তুমি নাকি দাদা? রান্না করেছে আমার একমাত্র ছোট ভাই, মানে আমাগো রামু। ওরে বাবা রে, ওর হাতে তো একদম জাদু আছে, সেটা তো জানতামই না এত সুন্দর কইরা রান্না করে। হ্যাঁ হ্যাঁ, রামু আমার বরাবরই খুব সুন্দর রান্না করতে পারে, রান্না বান্নার দিক থেকে অনেক পটুও। একটা কথা জিজ্ঞেস করুন রমেশ দা, কিছু মনে করবেন না তো? না না না, মনে করবার কি আছে, তুমি বলো না কি বলবে। তুমি হঠাৎ কইরা রসগোল্লা, চমচম, দই, মিষ্টি এগুলান বাদ দিয়া ভাতের হোটেল খুললা কেন? আসলে দাদা, রসগোল্লা, দই, মিষ্টি ওগুলো বিক্রি করে বেশ ভালো একটা ইনকাম হচ্ছিল না, আর সবকিছুই তো আস্তে আস্তে পরিবর্তন করতে হয়, তাই না? তা যা বলছো তুমি, আমি তো বেশিরভাগ সময় সোহাগদার ভাতের হোটেল থেকে ভাত নিতাম। সোহাগদার হোটেলে অনেক রকমের তরকারি থাকে। হ্যাঁ, আর আমার আগের হোটেলে বেশিরভাগ খদ্দের ছিল বয়স্ক, কিন্তু তারাও ধীরে ধীরে শারীরিক কারণে আমার হোটেলে আর আসতে পারছে না। এর জন্য আমার হোটেলের লাভও হচ্ছিল না খুব একটা। না না রমেশ দা, যেটা করছো তুমি ঠিকই করছো। সময়ের সাথে জিনিসের পরিবর্তন না করলে ব্যবসা করা যায় না গো। তুমি এই ব্যবসাটা চালাইয়া যাও। আমাগর রামুর হাতে সত্যিই জাদু আছে, অনেক সুন্দর, কোনো কিছুর সাথে তুলনা হয় না। তোমরা পাশে থাকলে অবশ্যই উন্নতি করতে পারবো গো।
ওইদিকে হরিশ সোহাগদার কাছে দৌড়ে গেল। আরে কি হলো হরিশ, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হলো, কি ব্যাপার বল আমাকে। বাবু আপনি তাড়াতাড়ি ওইদিকে চলুন, একটা ব্যাপার ঘটে গেছে। আপনি তাড়াতাড়ি চলুন বাবু, এক্ষুনি চলুন তাড়াতাড়ি। কেন রে, কি হলো আবার? আমাদের বাসি ভাতের কথা লোকজন জেনে গেছে নাকি রে? না বাবু, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলুন না। ওই দেখুন বাবু। এ কি রে, তুই আমাকে কি দেখাচ্ছিস রে? এজন্যই তো আপনাকে ডেকে আনলাম বাবু। ভাতের হোটেল? এই হোটেল আবার কে খুললো রে? বাবু আমাদের রমেশ দা আর ওর ভাই রামু মিলে এই হোটেলটা আজকে খুলেছে। একবার দেখুন না কত লোকজন ভিড় করছে। আরে এ তো তাজ্জব ব্যাপার, এরকম কাজ করবে আমি তো ভাবতেই পারিনি রে। এখন কি করবেন বাবু, আমাদের হোটেলে তো একটা লোকও আসছে না ভাত নিতে, সবাই ওই দোকানে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দে, এভাবে তো হাল ছেড়ে দিলে হবে না। এক কাজ কর, তুই রমেশের হোটেলে চলে যা। এই নে, এই টাকাগুলো নিয়ে যা। হোটেলে খেয়ে সমস্ত তথ্য রমেশের কাছ থেকে নিয়ে আসবি। যা, এক্ষুনি যা। কিন্তু বাবু, রমেশ কুমড়া বড়ি বানানোর পদ্ধতি কিছু বলবে কি? আরে গাধা নাকি তুই, এখনকার দিনে ওই সব পুরাতন হয়ে গেছে। তুই শুধু জিজ্ঞেস করে আসবি কত করে বিক্রি করছে। যা, দেরি করিস না। ওইদিকে জমিদার বাবু। তা সাগর, আমি মাঝে মাঝে ভাবি তুমি আমার সহকারী না তোমার গিন্নি মায়ের গুপ্তচর। আমি দুটোই বাবু, জমিদার বাবু, আমি দুটোই। আমাকে দুদিকেই খেয়াল রাখতে হয়, না হলে তো আমার উপায় নেই। তুই বেশি কাকে প্রাধান্য দিস, আমাকে না তোর গিন্নিমাকে? দুজনকেই। আমি যেমন গিন্নিমাকে আপনার সম্বন্ধে খবর দিই, তেমনি করে আপনার জন্য সুন্দর একটা খবর এনেছি। তা কি খবর শুনি? আমাদের গ্রামে রমেশ ও তার ভাই রামু আছে না, ও আমাদের গ্রামে ভাতের হোটেল খুলেছে। কি বলছিস রে, এ তো খুব আনন্দের কথা। শুধু আনন্দ পেলেই হবে না, আমাকে আর গিন্নিমাকেও একদিন নিয়ে যেতে হবে, খাওয়িয়ে আনতে হবে। হবে হবে, নিশ্চয়ই হবে, কিন্তু তুই গিন্নিমার কানে এই কথা তুলিস না যেন। সেটা না তুলে আমি থাকতে পারবো না জমিদার বাবু। ওই যে বললাম না, আমাকে দুইজনেরই খেয়াল রাখতে হয়। মাঝে মাঝে ভাবি তুই জমিদার নাকি আমি। কেন আমার কানে? এটা কি তোমার কোনো অসুবিধে হয়? বাবা, আরে না 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 না, না গিন্নি না, আমি তো সেটা বলিনি। তুমি যখন শুনে ফেলেছ, আর তাহলে কি আর করার। কি বলবে, আসলে তো তোমাকে একটা চমক দেওয়ার ছিল, বুঝলে? অত চমক দিতে হবে না। চমক দেওয়ার নাম করে আমায় না নিয়ে তোমরা পালিয়ে যাবে, তাই তো? না গিন্নি, সেটা কি আর হতে পারে বলো? তাহলে আজকেই আমরা খেতে যাব, আমি আর কোনো কথা শুনবো না। বেশ বেশ, তাই হবে গিন্নি, তাই হবে। ওইদিকে হরিশ রমেশের দোকানে গেল। আরে রমেশ, তুমি নতুন ভাতের হোটেল দিয়েছ, আমি ভাবতেই পারছি না। ভাববার কি আছে হরিশ, তোমার হোটেলের সামনে তো আমি হোটেল দিয়েছি, তুমি তো দেখতেই পাচ্ছ, তাই না? দেখে আর কি হবে দাদা, তরকারির গন্ধে যে আমি আমার হোটেলেই থাকতে পারলাম না, এজন্যই আমি চলে আসলাম। তাই নাকি? তাহলে এসে বসে পড়ো। হ্যাঁ, তা কত করে? তুই আগে খা, তারপর দাম দিস, না হলে তুই দাম জিজ্ঞেস করে এখান থেকে পালিয়ে যাবি, আমি জানি। হরিশ হোটেলের ভেতর গিয়ে বসলো। কিছুক্ষণ পরই রমেশ তাকে খেতে দিল। ও কি স্বাদ, এই স্বাদের কোনো জবাব হবে না। সত্যি দাদা, তোমার তরকারিটা খুব সুন্দর করেছে গো, একদম মন থেকে বলছি। তরকারিটা আমি রান্না করিনি, ওটা রামু রান্না করেছে। ভালো হয়েছে সেটা জানাচ্ছি। একদম দাদা, এই তরকারি লোকে অনেক পছন্দ করবে গো, কিন্তু দাদা তোমার কাছে একটা অনুরোধ করব আমি। হ্যাঁ বল না,
বলছি কি, তোমার কাছে কি কোনো কাজ হবে? তাহলে আমি কাজে ঢুকে পড়তাম। কি? তুই তুই যদি আমার কাজে ঢুকিস তাহলে তো তোর দাদা খেপে যাবে রে। সোহাগদার হোটেল বেশি দিন থাকবে না, তুমি আমার কথাটা মিলিয়ে নিও। কেন রে, হঠাৎ এমন কথা কেন বলছিস? কেন কেন বল বল বল। তুমি দেখে নিও, আমি গেলাম গো দাদা, অনেক দেরি হয়ে গেছে। হরিশ সোহাগদের হোটেলে গেল। আর কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক বলে উঠল, এসব আমাদের কি দেওয়া হয়েছে? সব ভাত দিয়ে যে গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ, আপনি কি বলছেন? আজকে তাজা ভাতে গন্ধ ছড়াচ্ছে মানে? আমার কথা বিশ্বাস না হলে তুমি খেয়ে দেখো বাবু। এই নাও, খাও তুমি। উনি ঠিকই বলেছেন বাবু, কালকের বাসি ভাতগুলো তুমি ওদেরকে খাওয়াচ্ছ। সে কারণেই আমি বলছি, সেদিন ভাতগুলো কেমন খেতে একটু গন্ধ গন্ধ লাগছিল। আমি ভাবলাম আমার জন্যই মনে হয়, আমার রুচি নেই দেখে মনে হয় এমন হচ্ছে। কিন্তু আজ তো দেখছি আমার সন্দেহটাই ঠিক আছে। সত্যি কথা বলি দাদু, সোহাগদা ভালো মনের মানুষ নয়। সোহাগদা শুধু নিজের ব্যবসাটাই বোঝে, কিভাবে মুনাফা হবে সেটাই বোঝে, আর কিচ্ছু বোঝে না। তুই চুপ কর হরিশ, তোর বড্ড বার বেড়েছে তাই না? তোকে আমার হোটেল থেকে বের করে দেব কিন্তু। আমি আর তোমার হোটেলে কাজ করব না। আমি এই মুহূর্তে তোমার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তুমি কি বের করবে আমাকে? ছি ছি সোহাগ, আমরা তোমার হোটেলের বহু পুরনো খদ্দের, আর তুমি আমাদের সাথে এমন করতে পারলে? বলো। আসলে ভুল করে চলে গেছে। ভুল করে আসেনি, তুমি ইচ্ছে করেই করেছ। আমি তোমার হোটেলে আজকের পর থেকে আর আসবো না। আপনি যাবেন না, দয়া করে যাবেন না, তাহলে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। যাবেন না। না না না, ওই ছোট ছেলেটাকে হোটেল থেকে বের করে দিলে তুমি তোমার হোটেলে এক মুহূর্তও নয়। বৃদ্ধ লোকটি চলে গেল। এবার বিকেলের দিকে জমিদার বাবুরা রমেশের হোটেলে এলো। আরে কি সৌভাগ্য আমার! জমিদার বাবু আর গিন্নিমা আমার হোটেল এসেছে। বাহ, কি সৌভাগ্য আমার! হ্যাঁ গো রমেশ, আমাদের এই সাগর জেদ করলো তুমি নাকি নতুন ভাতের হোটেল খুলেছ। সেখানে আমরা বিকেলে নাস্তা করতে যাব, সেই কারণে এলাম রমেশ। আর ভাত হবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। আমি অনেক খুশি হয়েছি আপনারা এসেছেন। আপনারা এসে ভিতরে বসুন। জমিদার বাবুরা ভেতরে এসে বসলো। কিছুক্ষণ পর খেতে দিল। বাহ বাহ, আরে বাহ, তরকারির সেই স্বাদ! এত সুন্দর তরকারি আমি আগে কখনো খাইনি। হ্যাঁ, যা বলেছেন জমিদার বাবু, সত্যি অনেক সুন্দর। তাই এত সুন্দর খাবার কে রান্না করেছে? আমার রামু গো, আমার রামু এই রান্না করেছে। আপনাদের সকলের পছন্দ হয়েছে শুনে অনেক খুশি হয়েছি। না রমেশ, সত্যি আমারও একটু সন্দেহ ছিল যে গ্রামের ভাতের হোটেল আবার কেমন হবে, কিন্তু এখন দেখছি আজ যদি না এতাম তাহলে খুব ভুল করতাম। তাহলে আপনাদের আরেকটু দেই? না না না, গেলাম তাহলে আমরা। এরপর রমেশ দোকান বন্ধ করে বাড়ি চলে এলো। কি গো, দোকানে বেচা কেনা কেমন হলো? প্রথম দিনের ভাতের হোটেলে তো একদম দারুণ বিক্রি হয়েছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, নতুন খাবার পেলে সব মানুষ সেটা নেবে, মানুষ আগ্রহ করবে গো। হ্যাঁ, তুই তো কখনো ভুল কথা বলিস না। তাহলে কাল থেকে আরো বেশি করে বানাতে হবে, তাই তো? হ্যাঁ, ও আর তোর সাথে হরিশও থাকবে তোকে সাহায্য করার জন্য। হরিশ তো সোহাগদার ওখানে কাজ করত, সোহাগদা কিছু বলবে না তো? হরিশ যদি আমার এখানে কাজ করে তাহলে ও আর কি বলবে? তা ঠিকই বলেছ। আচ্ছা, সমস্যা নেই, ভালোই হয়েছে। এরপর থেকে রমেশ তার হোটেল অনেক ভালোভাবে চালাতে থাকে, আর কদিনের মধ্যেই গ্রামে তার অনেক নাম হয়ে যায়।
কদমতলী গ্রামে বাস করত ফুলবানু নামে এক গরিব বুড়ি। বুড়ির 7 কুলে কেউ ছিল না, কিন্তু বুড়ির একটি পুকুর ছিল। সে পুকুরে মাছ চাষ করে বুড়ির কোনো মতে দিন চলত। হঠাৎ একদিন পুকুরের সব মাছ মারা যায়, আর বুড়ি বসে বসে কাঁদতে থাকে। এখন আমি কিভাবে সংসার চালাবো? আমার পুকুরে যে কটা মাছ ছিল সেও তো মারা গেল। এখন তো আমি না খেয়ে মরবো। ফুলবানুর বাড়ির পাশে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে মিষ্টি নামে এক পরী ঝিঝি পোকার সাথে খেলছিল। বুড়ির কান্না শুনে মিষ্টি পরীর খুব মায়া হয়। এই রাতের বেলায় এমন করে কাঁদছে কে? দেখি তো যে, আমার তো মনে হয় কেউ বিপদে পড়েছে, তাকে আমার সাহায্য করে দরকার। তুমি কাঁদছো কেন? আমার কেউ নেই। এই একটা পুকুর ছিল, তাতে কিছু মাছ চাষ করে সংসার চালাতাম, তাও সব মাছ মারা গেছে। তুমি কেঁদো না বুড়িমা, আমি তোমাকে একটা উপহার দিয়েছি, তাতেই তোমার ভাগ্য বদলাবে। কি সেটা? সেটা সকালেই দেখতে পাবে। এরপর পরী বুড়ির পুকুরে এক জাদুকরি মুদ্রার গাছ হওয়ার জন্য মুদ্রা ফেলে। আরে ওটা কি? পুকুরের মাঝখানে একটা গাছ দেখা যাচ্ছে, তাতে তো মনে হচ্ছে আবার কিসের যেন একটা ফলও আছে। দেখি তো পানিতে নেমে ব্যাপারটা কি। আরে এই তো দেখছি একটা সোনার মুদ্রা, আবার দেখছি গাছে ধরেছে। যাই হোক, এটা নিয়ে আমি বাজারে বিক্রি করে আসি। আমি এই মুদ্রাটা বিক্রি করব। দেখো তো বাসা, কত দাম? এ তো অনেক দাম। এই মুদ্রা আপনি কোথায় পেলেন? আমার ছিল, তুমি বলো তো চলবে কিনা? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, নাও আমি দাম দিচ্ছি। আরো থাকলে আমার কাছে এনো বুড়িমা। আছে বাসা, বেশ ভালোই টাকা হলো। যাই, এটা দিয়ে বাজার করে নিয়ে যাই। বুড়ি মুদ্রা বেচে চাল ডাল কিনে নিয়ে আসে। এইভাবে বুড়ির দিন ভালোই যাচ্ছিল। এরপর বুড়ি মুদ্রা নিয়ে আবার বাজারে গেল। তা বুড়িমা, তুমি তো প্রতিদিন এই এত এত মুদ্রা নিয়ে আসো, তা বলি কি, তুমি এই মুদ্রাগুলো পাও কোথায়? তা আমি কোথায় মুদ্রা পাই তা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে বাপু। তোমার কাছে এসেছি বিক্রি করতে, তুমি ইচ্ছে হলে নাও আর না হলে না নাও। আহা, তুমি রাগ করছো কেন বুড়িমা? আমি বরং অন্য দোকানে যাই, তোমার সাথে অত প্যাসাল করার সময় নেই গো বাপু আমার। এই না না না, তুমি যেও না, আমি নিচ্ছি তোমার মুদ্রা। তুমি এমন রাগ করছো কেন? আমি তো এমনিতেই জিজ্ঞেস করলাম। এই বুড়ি মুদ্রা কোথায় পায়, আমাকে আজকে তা দেখতে হবে। আমি বুড়ির বাড়িতে রাতে গিয়ে দেখবো সব। গোবিন্দ রাতের বেলায় বুড়ির ঘরের পাশে এসে লুকিয়ে থেকে দেখতে পায় বুড়ি পুকুরের মুদ্রা গাছ থেকে মুদ্রা তুলছে। তাই দেখে গোবিন্দ মনে মনে বলে, তাহলে এই ব্যাপার, বুড়ি পুকুরে মুদ্রা চাষ করেছে। কিন্তু কিভাবে পুকুরে ওই মুদ্রা চাষ করা সম্ভব হয়েছে? এভাবে তো মুদ্রা ধরার কথা না। গোবিন্দ সেখান থেকে তার বাড়ি চলে যায় আর ফোন দিয়ে আটতে থাকে কিভাবে সে ওই মুদ্রা চাষ করতে পারবে। গোবিন্দ, নাও বাবা, মুদ্রাগুলো নিয়ে আমায় তাড়াতাড়ি টাকা দাও, আমি বাজার করে বাড়িতে যাব।
তা না হলে আবার অনেক রাত হয়ে যাবে বাড়ি ফিরতে। আচ্ছা দিচ্ছি বুড়িমা, এই নাও তোমার টাকা। তুমি যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। গোবিন্দ আস্তে আস্তে বুড়ির বাড়িতে যায়। বুড়ির ঘরে যেয়ে মুদ্রার রহস্য খুঁজতে থাকে, কিন্তু কোনো কিচ্ছু খুঁজে না পেয়ে বুড়ির পুকুর থেকে মুদ্রার গাছ কেটে নিয়ে আসে। আর তার পুকুরে রোপণ করে দেয়। বুড়ির পুকুর থেকে তো সব গাছ উঠিয়ে আমার পুকুরে লাগালাম, তাও তো কিছুতেই কিছুই হলো না। হায় আল্লাহ, এ আমার কেমন সর্বনাশ হলো! আমার পুকুরে তো কিছু নেই, এখন আমি চলবো কিভাবে? কি খেয়ে থাকবো আমি? এই মুদ্রাগুলো দিয়েই তো আমার সংসার চলতো। এই বুড়ি, তোর মুদ্রা চাষের রহস্য এখনই আমাকে বলবি, তা না হলে আমি তোকে মেরে ফেলবো। শয়তান, তাহলে তুই আমার সর্বনাশ করেছিস? তুই আমার এই মুদ্রার গাছ কেটে নিয়ে গিয়েছিলি? হ্যাঁ, আমি নিয়ে গিয়েছি, কিন্তু তা দিয়ে কোনো লাভ হয়নি। তুই এখন বলবি আমি কিভাবে এই মুদ্রা চাষ করতে পারবো? আমি কোনোদিনও তোকে এই মুদ্রা চাষ করার কথা বলবো না। তাহলে তোকে এখন আমি মেরে ফেলবো। না, আমাকে মেরো না, আমি বলছি, আমি সব কিছু বলছি। দয়া করে মেরো না, মেরো না আমায়। তাহলে তাড়াতাড়ি বল, আমার আর দেরি সহ্য হচ্ছে না। বলছি, এখনই বলছি, শোনো শোনো তাহলে। আমাকে একটা পরী একটা মুদ্রা দিয়ে বলেছিল সে এই মুদ্রাটা আমার পুকুরে ফেলে দিলে সেখানে একটা মুদ্রার গাছ হবে, আর সেই গাছ থেকে মুদ্রা হবে। তাহলে এখনই সেই পরীকে তুই ডাক দিবি, আর আমিও তার কাছ থেকে একটা মুদ্রা নিয়ে আমার পুকুরে ফেলে দেব, আর সেখানে মুদ্রা হবে। আমি ডাকলে কি সেই পরী আসবে? তাছাড়া আমি পরীকে কি বলে ডাকবো? গোবিন্দ বুড়িকে মারতে যাবে, আর বুড়ি তখনই কান্না করতে শুরু করে। আর ঠিক তখন সেই মিষ্টি পরী সেখানে চলে আসে, আর গোবিন্দকে বলে, কি হয়েছে বুড়িমা তোমার? তোমার তো কোনো দুঃখ থাকার কথা না। আমি তো তোমাকে একটা মুদ্রা দিয়ে সাহায্য করেছিলাম, তোমার তো সুখে দিন কাটাবার কথা। হ্যাঁ পরী, তুমি আমায় মুদ্রা দিয়ে সাহায্য করেছিলে। আমার তো কোনো দুঃখের কথা ছিল না, আমার তো দিন ভালোই যাচ্ছিল। কিন্তু এই গোবিন্দ আমার সব মুদ্রার গাছ কেটে নিয়ে গেছে, এখন আবার এসেছে আমাকে মারতে। শয়তান বুড়ি, তুই আমাকে মুদ্রা চাষের কথা না বলে আবার পরীর কাছে আমার নামে নালিশ করেছিস। তোর পরী আমার কিচ্ছু করতে পারবে না। শয়তান লোক একটা, তুই কোনোদিনও মুদ্রা চাষের রহস্যের কথা জানতে পারবি না। আমি তোকে শাস্তি দেব। তুই বুড়িমার মুদ্রা গাছ চুরি করে নিয়ে গিয়েছিলি, আবার তাকে এখন মারতে এসেছিস? পরী, ভালোই ভালোই বলছি, আমাকেও একটা দাও, তা না হলে আমি তোমাকেও মেরে ফেলবো। আমার একটা মুদ্রা চাই চাই। গোবিন্দ, বেশি লোভ করতে চেও না, বেশি লোভের কারণে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। কি করবে তুমি আমার? তার চেয়ে বরং ভালো তুমি আমাকে একটা মুদ্রা দাও, আর আমি সেটা নিয়ে এখান থেকে চলে যাই। এই নে তাহলে তোর মুদ্রা। আমি তোকে বলেছিলাম বেশি লোভ করতে না, তুই তো আমার কথা শুনলি না। এখন থাক বন্দী হয়ে। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন লোভ করব না। দয়া করে আমাকে মাফ করে দাও। তোর কোনো মাপ নেই। তোদের মতো মানুষের জন্য সাধারণ মানুষ কখনো ভালোভাবে বাঁচতে পারে না। বুড়িমা, এই নাও, এটা দিয়ে তুমি তোমার পুকুরে ফেলে আবার চাষ করতে পারো। এটা আগের চেয়েও ভালো মুদ্রা,
আর এটা শুধু সোনার মুদ্রা হবে না, এটা দিয়ে বিভিন্ন ধরনের মুদ্রা চাষ করা যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি আমাকে আবার নতুন করে বাঁচার উপায় দিয়েছো। আমি আমার সাধ্য মতো গরিব দুঃখী মানুষকে সাহায্য করব, তুমি চিন্তা করো না পরি। আমাকে ধন্যবাদ দিতে হবে না বুড়িমা, এটা তো আমার দায়িত্ব ছিল তোমাকে সাহায্য করার। এখন তাহলে আমি আসি বুড়িমা, তোমার যদি কখনো কোনো দরকার হয় তাহলে আমাকে স্মরণ করো, আমি চলে আসবো তোমার কাছে। আচ্ছা পরি, সুখে দেখো। বুড়ির পুকুরে আবার অনেক রকমের মুদ্রা চাষ হতে থাকে। এরপর থেকে বুড়ির আর কোনো কষ্ট থাকে না। গ্রামের গরিব দুঃখীদের টাকা দিয়ে মুদ্রা দিয়ে বুড়ি তাদের সাহায্য করতে থাকে। আর এদিকে গোবিন্দ সেই খাঁচার মধ্যেই আটকে থাকে। বুড়ি গ্রামের মানুষদের সাহায্য করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।